এখন সেমিস্টার 4 কোর কোর্স 8 সিকোয়েন্স অফ ফাংশন লেকচার 4 ডেলিভার করব। এই লেকচারে আমি একটা অঙ্ক দিয়ে শুরু করব। let fn x fn একটা সিকোয়েন্স অফ ফাংশন যার ফর্মুলাটা হলো 0 1 থেকে r, যেখানে ফাংশনের ফর্মুলাটা এটা n belongs to n, then fn is a sequence of function. Fn is a sequence of functions. On 0 1 to r, কোডটা হচ্ছে রিয়েল নাম্বার। তো আমরা জানি এই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার থেকে এই রেজাল্টটা আমাদের জানা আছে যে এটা 0 হয় if 0 less equals to x less than 1, আর 1 হবে if x equals to 1। তার মানে কি 0 থেকে 1 এর মধ্যে এই যে প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা সিকোয়েন্সটা পাবো, তারা 0 তে কনভার্জ করবে, আর x equals to 1 এর জন্য যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা পাবো সেটা 1 এ কনভার্জ করবে। তার মানে এই সিকোয়েন্স অফ ফাংশনটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হলে আমরা কি পাই না লিমিট ফাংশন পাই। তো এখানে যে লিমিট ফাংশনটা f যেখানে fx হচ্ছে 0 for 0 less equals to x less than 1, so 1 for x equals to 1, এটা হচ্ছে লিমিট ফাংশন। এইবার এটা কনভার্জেন্সটা ইউনিফর্ম কিনা আমরা দেখব। আচ্ছা, এই যে লিমিট ফাংশনটা বেরোলো, এটা আমি ছবি আঁকি, কেননা ছবি থেকে ভাবনা চিন্তা করা আমাদের আগে থেকেই, আমি সবসময় বলে থাকি ছবি থেকে শিখতে হবে, তবে গিয়ে এগুলো মাথায় কাজ করবে ভালো। তাই আমি এগুলোর প্রত্যেকটা ফাংশনের এক একটা ছবি একই গ্রাফে আঁকলে ধারণাটা ক্লিয়ার হবে। তো ফার্স্ট হচ্ছে f1x হচ্ছে x, কেন ফাংশনটা ছিল x টু দি পাওয়ার n। তো x y সমান x, এটা একটা সরলরেখা একটু বড় করে আঁকি, 0 থেকে 1 এদিকে আর এদিকেও 0 থেকে 1 এদিকে। গ্রাফ আঁকার সময় এটা খেয়াল রাখতে হবে আমি x অ্যাক্সিস বরাবর যতটা 1 রাখছি, y অ্যাক্সিস বরাবর ততটা যেন 1 হয়। এগুলো খালি চোখে আঁকা হয় একটু আধটু, সেই হিসাবে কম বেশি হলে ক্ষতি নেই, কেন ইন্টেনশনালি যেন না হয় এই অ্যাক্সিসে এতটা 1 দেখা গেল y অ্যাক্সিসে এইটুকু 1 করে দিচ্ছি, এগুলো যেন না হয়। এমনি খালি চোখে বুঝতে পারা যায়নি একটু কম বেশি, সেটা আলাদা বিষয়। তো আমরা জানি এই সরলরেখাটা এটা কি হয় না, এটা 45 ডিগ্রি কোণ করে যায়। তো এটা হচ্ছে f1 এর গ্রাফ, 1 এ 1, তাহলে এই হাইটটা 1, তো এটা এই হাইটটা 1 এই পর্যন্ত। এবার f2x হচ্ছে x স্কয়ার, f2x হচ্ছে x স্কয়ার। এইটা আমরা জানি 0 থেকে 1 এর মধ্যে x টা বড়, x স্কয়ারটা ছোট, এবং দুটো বিন্দুতে সমান, একটা হচ্ছে 0 তে আর একটা হচ্ছে 1 এ। 0 তে x আর x স্কয়ার সমান, 1 এও x আর x স্কয়ার সমান, তাহলে এই দুটো বিন্দুতে একই মান, বাকি যে ভ্যালুটা এই লাইনটার নিচে থাকবে, যেহেতু x স্কয়ারটা ছোট, আর আমরা জানি যে x স্কয়ার হচ্ছে একটা প্যারাবোলা হয়। তো এইটার ছবিটা এই ধরনের হবে। এবার যদি বলি f3x, সেটা কি হবে না x কিউব। আমরা জানি যে x স্কয়ার থেকে আবার x কিউব ছোট,
তাহলে এটা f2 এর গ্রাফ, f3 গ্রাফটা এরও নিচে নিচে হবে, কিন্তু প্রত্যেকটা স্টার্টিং ভ্যালু আর শেষ ভ্যালু একই, 0 তে আর 1 এ সমস্ত ফাংশনের ভ্যালু একই। f4x x টু দি পাওয়ার 4 সেটা কি হবে না, সেটাও আরো নিচ দিয়ে যাবে। যদি f5x দেখি সেটাও আরো নিচ দিয়ে যাবে। এইভাবে যদি f10x 20x 1000x যত আস্তে আস্তে যাব, তত এই যে পয়েন্টগুলো যে দেখা যাচ্ছে প্রথমে বেশি ছিল, তারপরে আস্তে আস্তে নেমে নেমে আসছে, আস্তে আস্তে এগুলো সব জিরোর দিকে আসছে, যেটা লিমিট ফাংশনের নেচার। লিমিট ফাংশনটা আমাদের কি বেরিয়েছিল খেয়াল করলে বোঝা যাবে, 0 থেকে 1 এর আগে পর্যন্ত 0, এই যে হাইটগুলো আস্তে আস্তে কমছে, কমতে 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 যেন সেই দড়িতে টান পড়ে ছিঁড়ে যাওয়ার মতো একটা অবস্থা, আস্তে 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 একে এসে আর আলটিমেটলি একে এসে কেটে যাবে, ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। প্রত্যেকটা ফাংশন কন্টিনিউয়াস, বাট এখানে লিমিট ফাংশনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। 1 এ হচ্ছে 1 আর বাকি 1 এর আগে পর্যন্ত 0 পর্যন্ত রয়েছে। তো যাই হোক, আমি যে যে ফাংশনগুলোর ছবি আঁকা যাবে সেগুলো ছবি আঁকতে আমি বলবো চেষ্টা করতে, কারণ আমরা এটা জানি যে ছবি কিন্তু খুব কম ফাংশন দিয়ে আঁকা যায়। আমরা যেগুলো আঁকতে পারি সেগুলোও যদি না আঁকি, আমাদের কখনোই ওই ডাইরেক্ট অঙ্ক করা, চট করে ভেবে নেওয়া, এই সেন্সগুলো আসবে না, যেগুলো পরবর্তীকালে গেট নেট পরীক্ষায় ভীষণ বড় পরিমাণে ধাক্কা খায়। তো এই কারণে এগুলোকে, যেগুলো ছবি দিয়ে ভাবা যায় সেগুলো ভাবতে হবে। কেন সিকোয়েন্স অফ ফাংশন একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এর সঙ্গে অনেক কিছুই জড়িত আছে। এর সঙ্গে সিরিজ অফ ফাংশন, তার সঙ্গে পাওয়ার সিরিজ আলাদা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পাওয়ার সিরিজ থেকে আবার অনেক কিছু ডেভেলপ করা যায়। তারপরে এমনকি ফুরিয়ার সিরিজ ও সিকোয়েন্স অফ ফাংশনস এর আইডিয়া, সিরিজ অফ ফাংশনস এর আইডিয়া, বেসিক্যালি ইউনিফর্ম কনভার্জেন্স, এগুলো সব কাজে লাগে। এইবারে আমি এই অঙ্কটা করব, এটা mn টেস্ট দিয়ে আমি করব। mnটা আমরা কি বলি না, সুপ্রিমাম x belongs to 0 1 mod of fnx minus fx, fnx minus fx। তো এটা হচ্ছে তাহলে সুপ্রিমাম, এইটা আমি বলবো সুপ্রিমাম x belongs to 0 1 mod of fnx হচ্ছে x to the power n, mod of x হচ্ছে x to the power n, এইটা বলবো আমি। এটাকে mn ধরলাম। তাহলে এখানে then mn equals to এটা। এর কারণ কি, এখানে আমি ওপেন করে দিয়েছি। এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে 1 বিন্দুতে fx এর মানও 1 এবং প্রত্যেকটা যে x টু দি পাওয়ার n বা fnx প্রত্যেকের মান 1, তাহলে 1 বিন্দুতে এই ডিফারেন্সটা হচ্ছে 0। তো মড ভ্যালুর সুপ্রিমাম ভ্যালু সব সময় কি হবে, কোনো পজিটিভ মান থাকা মানে সেটা 0 থেকে বেশি হবে। তাই 1 বিন্দুতে যেহেতু 0 হচ্ছে, তাই আমি 1 বিন্দুটাকে সরিয়ে দিলাম আমার সুবিধার্থে। এইবারে আমি যদি এটা দেখি x টু দি পাওয়ার n, এটা কিন্তু ইনক্রিজিং ফাংশন 0 1 এর, মডটা তুলে তুলেই হয়। কেন 0 1 এর মধ্যে এটা অলরেডি পজিটিভ, এটা নেগেটিভ হওয়ার কোনো স্কোপ নেই, তাই আমি মডটাও তুলে দিতে পারি এখানে। তো মডটা আমি তুলে দিয়েছি। আর 0 1 এ এর সুপ্রিমাম কত আমরা জানি। ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে, সুপ্রিমামের ক্ষেত্রে, যে যখন কোনো সুপ্রিমাম বাউন্ডারি পয়েন্ট হয়, যদিও বাউন্ডারি পয়েন্টটা সেটে থাকে না, এক্ষেত্রে ভ্যালুগুলো যেদিকে টেন্ড করে সেটাকেই আমরা সুপ্রিমাম ধরি। এখানেও তাই, 1 কোনো বিন্দুতেই পাবো না, বাট এটা ভ্যালুগুলো সব 1 এর কাছে যেতেই থাকছে যেতেই থাকছে যেতেই থাকছে। এটা যদি
যেটাই থাকছে তাই এইখানে এই ডিফারেন্সটাকে আমরা এই ভ্যালুটাকে আমরা এই ভ্যালুটা হবে 1, এই ভ্যালুটা হবে 1। এবারে আমি for all n belongs to n, তাহলে লিমিট যদি নেই n tends to infinity mn, তাহলে এটা হবে 1, যেহেতু সবগুলো ভ্যালুতে 1 not equals to 0। আমরা কি জানি, এটা যদি not equals to 0 হয় তাহলে এই লিমিটটা যদি not equal to 0 হয় ইউনিফর্মলি কনভারজেন্ট হবে না। তো এই ফাংশনটা, এই সিকোয়েন্স অফ ফাংশনটা এখানে ইউনিফর্মলি কনভারজেন্ট নয়। আমি mn গুলো আরেকটু ভেঙে ভেঙে ছবি থেকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আমাদের আরো সুবিধে। তো ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে f1, আমরা এটা হচ্ছে f1। তো m1 আমি এক এক করে বলি। m1 যদি বলি তাহলে সুপ্রিমাম কি বলতে থাকবো, x belongs to 0 1 f1x minus fx fx কোনটা না, fx হচ্ছে এটা 0 থেকে 1 পর্যন্ত 0, একটু মোটা করে দিই, আর ঠিক 1 এ হচ্ছে গিয়ে 1, এই একটা 1। তো 1 বিন্দুতে এটাও 1 আর fxটাও 1, তো ডিফারেন্সটা 0। 1 বাদ দিলে যে ডিফারেন্সটা আস্তে আস্তে ডিফারেন্সটা বাড়ছে, মানে হাফে ডিফারেন্স কত না, এইটা হচ্ছে হাফ পয়েন্টের ডিফারেন্স। তারপরে যত একের দিকে যাচ্ছে ডিফারেন্সটা বাড়ছে, বাড়তে 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 একের দিকে টেন্ড করছে। এইগুলো লক্ষ্য করলে দেখা যাবে এই যে ডিফারেন্সটা কিন্তু কোনো বিন্দুতেই 1 আসবে না, এক বিন্দুতে কিন্তু এই ডিফারেন্সটা 0, কারণ f1 1 আর f1 1, এক বিন্দুতে ডিফারেন্স 0, কিন্তু একের আগে পর্যন্ত যত যেতে থাকবে এই ডিফারেন্সটা বাড়তেই থাকবে। আমরা এর শেষ খুঁজে পাবো না। সুপ্রিয়ামের ক্ষেত্রে আমরা জানি যদি শেষ না খুঁজে পাওয়া যায়, ইনফাইনাইট সেট হয়, ভ্যালুগুলো যেদিকে টেন্ড করে সেটাই আমাদের সুপ্রিয়াম হয়। এর ব্যাখ্যা আমরা রিয়েল নাম্বার সিস্টেমে অনেক করেছি। তো এইভাবে m2x হলে হয় f2x মাইনাস এটা f2x টাও তাই, এই ডিফারেন্সটা আস্তে আস্তে বাড়তে আবার সেই একের কাছাকাছি যাচ্ছে 10 to 1। f3x ও তাই, এই fx এর সঙ্গে ডিফারেন্সটা সব সময় এই m3 যখন করব f3x মাইনাস x ডিফারেন্সটাও এইভাবে বাড়তে আবার টেন্ডস টু 1 হবে। তো একটা অঙ্ক পেরে গেলাম, হয়ে গেল। ব্যাপারটা সেইভাবে দেখলে চলবে না, একটা অঙ্ককে আমরা এইভাবে অ্যানালিসিস করে এগোবো, মানে অ্যানালাইজ করে এগোবো, অঙ্কটার পিছনে সময়। এমনিতে মনে হবে যেন বেশি সময় লাগছে, একদমই নয়, কারণ এইটার ডেপথ একদম ক্লিয়ার হয়ে গেলে বাকি চ্যাপ্টারগুলো শুধু নয়, এর সঙ্গে রিলেটেড যে আরো এখনই চ্যাপ্টার বা পরবর্তীকালে আরো যে এফেক্ট আছে সেইগুলো, এটা বিরাট এফেক্ট পড়ে আর কি। হ্যাঁ, এইগুলোকে আমি এইভাবে ভাবতে বলবো, টেক্সট বই পড়তে বলবো, নোট তো একদমই না, যারা নোট পড়ছে খুবই ভালো হচ্ছে। তো এইটা তাহলে এই সিকোয়েন্স অফ ফাংশনটা ইউনিফর্মলি কনভারজেন্ট হচ্ছে না। এইখানে এই যে সিকোয়েন্স অফ ফাংশনটা এটা ইউনিফর্মলি কনভারজেন্ট হচ্ছে না, তাহলে ইউনিফর্ম কনভারজেন্ট ফাংশনের উপর তো নির্ভর করে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভ্যালের উপরেও নির্ভর করে। আমি যদি এই যে সিকোয়েন্স অফ ফাংশনটা এটাকে যদি একটু আগে থামিয়ে দিই, মানে সাপোজ আমি এটা বললাম 0.9, মানে 1 পর্যন্ত গেলাম না, 0.9 এ থেমে গেলাম, তখন কি হবে? তখন কিন্তু আমার এই যে mnটা কিন্তু কনস্ট্যান্ট হবে না। সেক্ষেত্রে m1 কি হবে না, m1 এই যে 0.9 এ যে ডিফারেন্সটা, এইটা আর এইটা, এই ডিফারেন্সটা হবে। m2 কি হবে, আর একটু কমে যাবে। m3 কি হবে, আর একটু কমে যাবে। মানে যখন আমি 1 পর্যন্ত না গিয়ে এইটা 0.9 এ আমি রেখে দেবো, বা 1 এর কিছুটা আগে রেখে দেবো, এটা কি হবে, প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে m1 m2 f2 f3 এই ডিফারেন্সটা
তার যে সুপ্রিমামটা এটা আস্তে 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 কমতে থাকবে, মানে এটা n এর ভ্যালুর উপর নির্ভর করবে। এটা পরিষ্কার দেখা যাচ্ছে, সেক্ষেত্রে fx তো জিরোই। আমি যদি এটা একদম fnx করি আর বাউন্ডারিটা যদি করি 0.9, তাহলে আমাদের হয়ে যাবে সুপ্রিমাম x বিলংস টু 0.9, এটা হয়ে যাবে x টু দি পাওয়ার n, কেননা এটা 0 আর এটা x টু দি পাওয়ার n, আর এটা যদি ইনক্রিজিং ফাংশন বাউন্ডারি পয়েন্ট হবে 0.9 টু দি পাওয়ার n, এটা n এর উপরে নির্ভর করবে। দেখা হয়ে যাচ্ছে n এর উপর নির্ভর করছে, আস্তে আস্তে ছোট হচ্ছে, তাহলে n টেন্ডস টু ইনফিনিটি হলে এই ভ্যালুটা, এই যে ডিফারেন্সটা আস্তে 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 টেন্ডস টু 0, তখন mn এর ভ্যালুটা হবে এটা, n এর উপর নির্ভর করবে এবং এই লিমিটটা নিলে হবে 0, আর এটা 0 হলেই আমরা কি বলি, ইউনিফর্মলি কনভারজেন্ট, আর যেটা সংজ্ঞা বলেছিলাম একটা পয়েন্ট একটা এপসিলনের জন্য একটাই কে কাজ করবে, সেই সেন্স দিয়ে ভাবলেও এটা চলে আসবে। তো এই আমার এই প্রবলেমটার বিষয়ে বলার ছিল। তো এটা 0 থেকে 1 পর্যন্ত ইন্টারভ্যাল নিলে ইউনিফর্মলি কনভারজেন্ট হবে না, কিন্তু 0 থেকে 1 এর যে কোনো জায়গায় যে কোনো আগে যদি আমি থামিয়ে দিই, এটা হবে ইউনিফর্মলি কনভারজেন্ট। তাহলে এই প্রবলেম থেকে অনেকগুলি ধারণা হলো যে ইন্টারভ্যালের উপরে নির্ভর করে, ফাংশনের ফর্মের উপরও নির্ভর করে, সবকিছু মিলে ইউনিফর্ম কনভারজেন্সের জন্য অনেক কিছু, অনেক ডিটেলসে, অনেক সূক্ষ্মভাবে ভাবতে হবে। এইবার আমি এবারে সিকোয়েন্স অফ ফাংশনের সঙ্গে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি এবং ইন্টিগ্রেশন পরপর যে ফাংশনের ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো বলতে থাকবো। ফার্স্টে লিমিটটা বলি, যে লিমিট কোনো একটা পয়েন্টে লিমিট x টেন্ডস টু x0 fnx, limit n tends to infinity, limit n tends to infinity fnx and limit x tends to x0, মানে কি না, লিমিট যদি ইন্টারচেঞ্জ করি এটা সমান হতেও পারে আবার নাও হতে পারে। আমরা এর আগে এই ধরনের সিচুয়েশন হয়তো কোথাও পড়েছি, তখন না ভেবেই লিমিট যখন সুবিধা হয়েছে আগে পরে এগিয়ে দিয়েছি। এটা কিন্তু সব সময় যায় না, কখনো যায় কখনো যায় না। তো কখন যাবে কখন যাবে না সেইগুলো এখানে আরো ডিটেলসে আলোচনা হবে। তো প্রথমে যাবে না সেরকম একটা উদাহরণ আমি দেখব, সেটা হচ্ছে এই জাস্ট যে অঙ্কটা আমি দেখালাম এটার মধ্যেই উদাহরণটা আছে। এখানে এই x0 সমান যদি 1 ধরে নিই, তাহলেই বোধহয় প্রবলেমটা আসবে। মানে আমাদের ফাংশনটা আমরা কি নিয়েছিলাম, ফাংশনটা নিয়েছিলাম x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n যদি হয়, এই লিমিটটা যদি আমরা বার করি x টেন্ডস টু 1 fnx লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এটা যেহেতু x টু দি পাওয়ার 1, তাহলে সবগুলো ভ্যালুই কত হয়ে যাবে, 1 টু দি পাওয়ার n মানে হচ্ছে 1, তাহলে এখানে তো আর n নেই, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 1। আর যদি এরকম করা যেত যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fnx, আমরা দেখেছি এটা হচ্ছে লিমিট ফাংশন, এই লিমিট ফাংশন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fnx, এটা হচ্ছে fx। এর যদি আমি লিখি ওরা লিমিট x টেন্ডস টু 1, তাহলে এটা দাঁড়িয়ে যাবে লিমিট x টেন্ডস টু 1 fx। fx টা কি বেরিয়েছিল না, fx টা বেরিয়েছিল 0 লেস ইকুয়ালস টু x লেস দেন 1 x ইকুয়ালস টু 1। এখানে একটু মডিফাই করতে হবে, যেহেতু 1 টা বাউন্ডারি পয়েন্ট, 1 এ শুধুমাত্র আমরা বাঁ দিক থেকে যেতে পারবো, তো x টেন্ডস টু 1 মাইনাস, তাহলে এটা লেফট হ্যান্ড লিমিট বাঁ দিক থেকে গেলে ফাংশনের ভ্যালুগুলো সব 0, তাহলে এটা 0 এর দিকে যাচ্ছে, তো এই দুটো ভ্যালু আলাদা, তাহলে এই দুটো ভ্যালু আলাদা। তাহলে এখান থেকে কি বুঝলাম, যা লিমিট সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে যে সিকোয়েন্সের জন্য যে লিমিটটা দ্যাট ইজ n এর উপরে, আর কোনো একটা পয়েন্টের লিমিট দুটোকে যদি ইন্টারচেঞ্জ করি সবসময় যে সমান হবে এটা নাও হতে পারে। এটা হচ্ছে তার একটা এক্সাম্পল। তো এই আমরা কি জানি যে এই যে সিকোয়েন্স অফ ফাংশনটা এটা কিন্তু ইউনিফর্ম কনভারজেন্স নয় এই ইন্টারভ্যালে।
তো নেক্সট যে থিওরিটা আসবে সেটা যদি ইউনিফর্ম কনভার্জেন্স হয় তাহলে এই দুটো লিমিট অবশ্যই সমান হবে, এই দুটো লিমিট অবশ্যই সমান হবে। তাহলে ইউনিফর্ম কনভার্জেন্ট হলে সেটা এটা ইমপ্লাই করবে। ইউনিফর্মলি কনভার্জেন্ট যদি হয় তাহলে কিন্তু এই লিমিটটা এইটা এই দুটো লিমিট ইন্টারচেঞ্জ করলেও ভ্যালু সমান থাকবে থ্রু আউট দ্য ডোমেন বা ডোমেনের কোনো লিমিট পয়েন্টে এইটা স্যাটিসফাই করবে। তাহলে এখান থেকে কি ধারণা হচ্ছে না ইউনিফর্ম কনভার্জেন্স হচ্ছে একটা পাওয়ার, এটা মানে এটা স্যাটিসফাই করা মানে অনেক কিছুই কন্ডিশন আমরা পরপর দেখতে থাকবো। এটা একটা দেখলাম, এরপরে পরপর দেখবো যে ইউনিফর্ম কনভার্জেন্সের জন্য অনেক কিছুই স্যাটিসফাই করে যাচ্ছে। যেমন ইউনিফর্ম কন্টিনিউটির ক্ষেত্রে আমরা দেখেছি যে এমনি কন্টিনিউয়াস আর ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলে অনেক কিছু এক্সট্রা শর্ত স্যাটিসফাই করে যায়, এখানেও সেই একই জিনিস স্যাটিসফাই করে যাবে। তাই এটা একটা বিশেষ গুরুত্ব আছে, খুব ভালো করে পড়তে হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, পরের লেকচারে আমি এই থিওরিটা দিয়ে শুরু করবো, এই লিমিট ইন্টারচেঞ্জের থিওরিটা দিয়ে শুরু করবো।